হ্যাঁ স্যার। দেখো, যেটা বলেছে এখনকার যেদিনকে যে সাবজেক্টটা থাকবে এখন ওই পরীক্ষার মতো বা প্র্যাকটিস সেটের মতো নেওয়া হবে। তো আজকে একটু কোশ্চেন একটু ডেপথ থেকে দিয়েছিলাম, কেমন কি করেছো তোমরা, পেরেছো আহ, শুনবো। কারণ হচ্ছে সবাই মিলে তো বুঝতে পারছি, এতজন ক্যান্ডিডেট সবাই মিলে যদি পাঠাও চেক করা মুশকিল হয়ে যাচ্ছে। এমনিতেই মক টেস্টের হয়তো বলেছিলাম যে কেপিএসআই যাদের যাদের আছে মোটামুটি সবার প্রায় চেক করে দিয়েছি কেপিএসআই। এবার ডব্লিউপিএসআই যারা আছো তারপর থেকে তাদের চেক করে দেওয়া হবে। তো প্রথম যেটা কোশ্চেন দিয়েছে আইএমপিএস, ইউপিআই, এনইএফটি, এটা যদিও একসঙ্গে এতগুলো পড়বে না, কিন্তু তোমাদের ইনফরমেশন জানার জন্য দিয়েছি। যে কোনো হয়তো একটা দিতে পারে, বা যদিও বা এরকম বড় দিয়ে দেয় 2.5 নম্বরের টিকা থাকে, তাহলে ওভারঅলটাকে আমাদেরকে লিখতে হবে। এটা তিনটেই বলতে হবে, তিনটেই হচ্ছে অনলাইন ট্রান্সফারের মাধ্যম। আইএমপিএস, এনইএফটি হচ্ছে ব্যাংকিং সিস্টেম, ব্যাংকের মাধ্যমে করা হয় ওয়ার্কিং আওয়ার ছাড়াও। আর ইউপিআইটা হচ্ছে মোবাইল, তারপর হচ্ছে আধার নাম্বারের সাহায্যে এটা পাঠানো হয় মোবাইল থেকে একটা অ্যাপের মাধ্যমে। সেই মানে সংক্ষেপে লিখতে হবে, আর যদি আলাদা আলাদা করে দেয় সেই জন্য আমি ডিটেলসটাই এখানে দিয়েছি। তো আইএমপিএস, ইউপিআই, এনইএফটি, ট্রাই, আইইউসিএন, তারপর হচ্ছে মিউচুয়াল ফান্ড। এবার একটা জিনিস দেখো, বলেছি যে তোমাদেরকে এমনিতে প্রচুর নোটস দেওয়া হয়েছে, ঠিক আছে? তো কম্পিটিভ লাইনের জিনিসটা ওরকম হয় না, ঠিক আছে, যে হয়তো এই নোটস দিলাম এরকম পড়তে হবে। তাও তোমরা যেটা যেমন পারবে একটু পড়তে পারো। তবে বর্তমানে কোন জিনিস টেকনিক্যাল, মানে যে আমাদের টেকনোলজি ব্যাপারটা বা মোবাইল ইন্টারনেট সম্পর্কিত বা যেগুলো ফ্রড কেস হয়, যে জিনিসের সঙ্গে জড়িত আছে সেরকম ব্যাপারের জিনিসগুলো আসার সম্ভাবনা থাকে। এর আগে যেমন একবার আধার কার্ড নিয়ে কোশ্চেন দিয়েছিল, জানো তো, যে আধার কার্ড কি জিনিস, তারপরে হচ্ছে এটা কি সেফ মানে নিরাপদ, মানে বিয়ে করার জন্য এরকম ব্যাপার নিয়ে দিয়েছিল, বা কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, এরকম কিছু কোশ্চেন ছিল। তো এটা একটা কোশ্চেন দিয়েছি, ট্রাই দিয়েছি, তারপরে যে আইইউসিএন, মিউচুয়াল ফান্ড। তো দেখো যে আইএমপিএস টা কি জিনিস, যে আইএমপিএস অর্থাৎ পুরো নামটা হচ্ছে কি ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস হলো ভারতের প্রচলিত একটি ইনস্ট্যান্ট ইলেকট্রনিক টাকা ট্রান্সফারের সিস্টেম, যা 2010 সাল থেকে চালু হয়। যার সাহায্যে মোবাইল থেকে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, এমনকি ব্যাংক বন্ধ থাকাকালীন সময়। মানে যদি রবিবারও হয় বা ব্যাংকের বা ওয়ার্কিং আওয়ার যদি না থাকে, তাও চলে যাবে আইএমপিএস পদ্ধতির মাধ্যমে। এটা একটা লিমিটেশন থাকে। ন্যাশনাল ফিনান্সিয়াল, এটা ইংরেজিতে হয়ে গেছে, কিন্তু বাংলায় দেখো যে আইএমপিএস যদি তোমার ইংরেজিতেও কোশ্চেন থাকে তবে চেষ্টা করবে এর পুরো নাম, যেগুলো যারা বাংলাতে লিখছো বাংলায় এইভাবে লেখারই চেষ্টা করবে। যে হয়তো তুমি ভাবছো বাকিগুলো সব বাংলায় লিখছো কিন্তু ইমিডিয়েট বা পেমেন্ট পেমেন্ট এভাবে ইংরেজিতে লিখছো, এটা না করাই ভালো। এটাও যায় তাই, যেমন ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচ নেটওয়ার্ক দ্বারা ব্যবহার করা হয়। আর ইউপিআই কি হয়েছে, ইউপিআই হয়েছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এগুলো যে পুরো নামও আসতে পারে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস 2016 সালে রিজার্ভ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এটা হচ্ছে রিজার্ভ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত হয় ইউপিআইটা, যার মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে দুটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়। মোবাইল নাম্বার, আধার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং হচ্ছে কিউআর কোডের সাহায্যে, একটি অ্যাপের সাহায্যে, একটু করে একটুকু জুড়ে দিতে পারো যে একটি অ্যাপের সাহায্যে, অর্থাৎ ফোনপে, গুগল পে, আরো আরো অনেক ভীম টিম যেগুলো থাকে সেই বিভিন্ন অ্যাপের সাহায্যে, পেটিএম এটাও একটা হচ্ছে অ্যাপ। আর আইএমপিএস এবং এনইএফটি কি থাকে, এটা হচ্ছে ব্যাংকিং, নির্দিষ্ট ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে থাকে। তো এসবিআই, ব্যাংক অফ বরোদা বা আইসিআইসিআই, যে কোনো যে এইচডিএফসি, সেই ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং থাকে সেই অ্যাপের মাধ্যমে, নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে থাকে। তো এনইএফটি অর্থাৎ হচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা কর্তৃক, এটাও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়, যার মাধ্যমে ব্যাংকিং আওয়ারের সময় টাকা অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। বিশেষ ক্ষেত্রে ব্যাংক বন্ধ থাকার সময়ও টাকা ক্রেডিট হতে পারে। দেখো সাধারণত এনইএফটি যেটা, সেটা একটু বেশি অ্যামাউন্টের টাকা ট্রান্সফার হয়। এবার এটা নর্মালি কি হয় যে ওয়ার্কিং আওয়ার যখন থাকে, কেউ একজন ট্রান্সফার করছে সেটা চেক করছে, ঠিক আছে, ভেরিফাই করছে যে অ্যাকাউন্টে যাচ্ছে, যে অ্যাকাউন্টে যাচ্ছে। এনইএফটি বা আইএমপিএস দুটোদের ক্ষেত্রে কি করা হয়, যে অ্যাকাউন্টে পাঠানো হবে সেই অ্যাকাউন্টটা আগে অ্যাড করতে হয়, সেটা একটা মিনিমাম টাইম লাগে, ঠিক আছে, তারপরে ভেরিফাই করে পাঠানো হয়। তো এনইএফটির ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে, হয়তো যদি ব্যাংকিং আওয়ার হয়, যদি মনে হয় যে কোনো সন্দেহজনক বা কিছু হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্কিং আওয়ার ছাড়াও পরে পাঠানো হতে পারে। বা অনেক সময় একটা হিউজ বেশি অ্যামাউন্টের টাকা ট্রান্সফারের ক্ষেত্রেও ওই যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকে সেই কন্ট্যাক্ট নম্বরেও ফোন করেও একবার কনফার্ম করে নেওয়া হয় যে আপনি করছেন কিনা।
ট্রাই কি হচ্ছে, যে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া হলো ভারতের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা, যা 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যার প্রধান দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে। ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, মানে ভারতে যে টেলিকম সিস্টেমগুলো আছে, বিভিন্ন সিম কোম্পানি বা ল্যান্ডলাইন বা যে কোনো ল্যান্ডলাইন হোক বা মোবাইল ফোনের টাওয়ার ইয়ে হোক, তো এরা এই সংস্থা হচ্ছে কি ট্রাই। এর প্রধান কাজ কি হচ্ছে, টেলিকমের দাম নির্ধারণ করা, ট্যারিফ নির্ধারণ করা, ঠিক আছে, বিভিন্ন চার্জ কত কিভাবে নেওয়া হবে, তার একটা সুস্থ পরিষেবা প্রদান করা যাতে সমস্ত গ্রাহকরা ঠিকঠাক পরিষেবা পায়। তারপর যে স্প্যাম ও ফিশিং কল বা হচ্ছে মেসেজ প্রতিরোধ করা, সেই সঙ্গে হচ্ছে বিভিন্ন স্প্যাম কল হতে পারে, যেমন অনলাইনের মাধ্যমে বিভিন্ন কল করে বা মেসেজ বা লিঙ্ক পাঠায়, সেই সমস্ত জিনিসও হচ্ছে প্রতিরোধ করা। আর একটা IUCN যেটা দিয়েছিলাম, ওটা তো জানো তোমরা, এমনিতেও দেখবে ইয়েতেও লেখাও আছে, তোমাদের যে নোট দিয়েছি, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। মানে ওখানে কি হয়, যে বিপন্ন প্রজাতির যে সমস্ত উদ্ভিদ, মানে সেই সংস্থা কি করে সেইগুলোর তালিকা তারা তৈরি করে, সেগুলোর খবরাখবর রাখে। তো ওটা ওখানেই পেয়ে যাবে বলে আর লিখিনি। মিউচুয়াল ফান্ড হলো কি, মিউচুয়াল ফান্ড হচ্ছে একটি বিনিয়োগকারী মাধ্যম, যেখানে পেশাদার ফান্ড ম্যানেজাররা বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে বিভিন্ন স্টক, বন্ড এবং অন্যান্য সিকিউরিটিতে বিনিয়োগ করে। ঝুঁকি থাকলেও বর্তমানে বিভিন্ন মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে, কারণ ব্যাংক থেকে তারা অনেক বেশি সুদ পায়, কারণ টাকা যেহেতু বিভিন্ন বিভাগে বিনিয়োগ করা থাকে, তাই লোকসান হওয়ার সম্ভাবনা কম। তো মিউচুয়াল ফান্ড দু একটা উদাহরণ দিয়ে দিতে পারো, যে হয়তো SBI, তারপর হচ্ছে ICICI বা হচ্ছে HDFC, ঠিক আছে, এগুলো হচ্ছে মিউচুয়াল ফান্ডের নাম কিছু, যে SBI মিউচুয়াল ফান্ড, HDFC বা ICICI এরকম মিউচুয়াল ফান্ড রয়েছে। এখানে কি হচ্ছে, যে বিনিয়োগকারী অর্থাৎ বিনিয়োগকারী একটা মাধ্যম, মানে এমন একটা মিডিয়া, যে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে যারা পেশাদার ফান্ড ম্যানেজার থাকে বা বিভিন্ন কোম্পানির এই যারা থাকছে, মানে বিভিন্ন মিউচুয়াল ফান্ডে, তারা কি করছে, যারা টাকা বিনিয়োগ করছে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, দিয়ে সেই টাকাগুলোকে বিভিন্ন স্টক, বন্ড এবং অন্যান্য যে সিকিউরিটি আছে সেগুলোকে ভাগ করে রেখে দিচ্ছে। বিভিন্ন হতে পারে কোনো স্বাস্থ্য পরিষেবাতে, দেখা গেলো মানে টেকনোলজি বিভাগে রাখা হলো, শিল্প বিভাগে রাখা হলো, এইভাবে মিউচুয়াল, নামটা হচ্ছে মিউচুয়াল, ওরা মিউচুয়ালে বিজনেস করা। তাই বিভিন্ন খাতে রেখে দেবো, একটা খাত যদি কোনো কারণের জন্য লোকসান হয়েও যায়, তাহলে যেন টাকা মার না যায়, সেই জিনিসটার জন্য মানুষ বেশি মিউচুয়াল ফান্ডকে প্রেফার করে। যে এরকম একটা ব্যাপার থাকে, যে অন্তত পক্ষে ব্যাংকেও এখন বর্তমানে হয়তো 6.4 বা 6.5 এরকম একটা ইন্টারেস্ট দেয়, তো সেই তুলনায় মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ডবল বা 3 গুণ অন্তত দেয়, এরকম একটা রেকর্ড আছে, যে খুব খারাপ হলেও ডবল তো দেবেই, কমসে কম অন্তত ডবল পাওয়া যাবে, দ্বিগুণ। পরের কোশ্চেন যেটা ছিল, যে ভাইরাস ও ব্যাকটেরিয়া দুটি করে বৈশিষ্ট্য লিখুন এবং উদাহরণ। এটা অনেক আগে একবার কোশ্চেন এসেছিল, 2017, 18, 13, 14, 13 সালের মনে হয় কোশ্চেন তখন। তো কি হয়েছে, যে ভাইরাস ও ব্যাকটেরিয়া দুটি করে বৈশিষ্ট্য লিখুন উদাহরণ সহ। যে ভাইরাস কি হয়েছে, যে প্রোটিন আবরণ দিয়ে মোড়ানো জেনেটিক উপাদান, অর্থাৎ DNA এবং হচ্ছে RNA এর মধ্যে থাকে, DNA এবং RNA যে জেনেটিক উপাদান, সেই উপাদান দ্বারা হচ্ছে ভাইরাস গঠিত। তবে কোনো কোষীয় গঠন নেই, কোষীয় গঠন নেই বলতে যেমন যেমন কোষ পর্দা বা কোষ প্রাচীর, লাইসোজোম, এরকম যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু থেকে, সেই সমস্ত কোষীয় অঙ্গাণু ভাইরাসের মধ্যে থাকে না। আর ভাইরাস শুধুমাত্র কোষের ভেতরে প্রবেশ করে, গুগল ভয়েস টাইপিং এগুলো সমস্যা, পরে দেখা হয়নি, বৃদ্ধি করে বা ক্রিয়া করতে পারে। অর্থাৎ ভাইরাস এমনিতে হচ্ছে কি জ্বরের মতো, এরা শুধুমাত্র যদি কোনো পরজীবী যদি পায় বা পোষক কোষ যদি পায়, তবেই সে জীবের মতো আচরণ করে। অর্থাৎ কোনো একটা যে করোনা ভাইরাস হলো বা বিভিন্ন যে ভাইরাস হলো, এমনি পড়ে থাকে ওরা, ঠিক আছে, যেই আমাদের শরীরের বা কোনো কোনো কিছুতে এসে আমাদের বডিতে যখন চলে আসে, তখনই সে তার রিয়াকশনটা স্টার্ট হয়। তাহলে যে ভাইরাস শুধুমাত্র পোষক কোষের ভেতরে প্রবেশ করে বংশবৃদ্ধি করে বা হচ্ছে ক্রিয়া করতে পারে, বা পরজীবীকে আশ্রয় করে সে ক্রিয়া করে। তো একটা ভাইরাসের নাম কি, তো এটাও ওটা দিতে পারো, যেমন হচ্ছে করোনা ভাইরাস, হ্যাঁ, হ্যাঁ, H1N1. HIV, পোলিও ভাইরাস। তো হচ্ছে কি, আর একটা কি ব্যাকটেরিয়া দিয়েছিলাম, ব্যাকটেরিয়া সম্পূর্ণ এককোষী জীব, যার নিজস্ব কোষ প্রাচীর থাকে। আর একটা জিনিস দুটো বলেছি, তো ভাইরাস তুলনামূলক খুবই ক্ষুদ্র হয়,
ঠিক আছে, খুবই ক্ষুদ্র হয়। আর ব্যাকটেরিয়া ভাইরাসের থেকে একটু বড় হয়। যে ব্যাকটেরিয়া সম্পূর্ণ এককোষী জীব, যার নিজস্ব কোষ প্রাচীর, সাইটোপ্লাজম, রাইবোজোম এবং জেনেটিক উপাদান থাকে। ঠিক আছে, এর যেমন ওর জেনেটিক উপাদান থাকে, এরও থাকে, কিন্তু সেই সঙ্গে নির্দিষ্ট কোষ প্রাচীর থাকে, সাইটোপ্লাজম থাকে, রাইবোজোম, এই সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো থাকে। আর ব্যাকটেরিয়া কি করে? নিজেরাই বংশবৃদ্ধি করতে পারে। ব্যাকটেরিয়া নিজেরাই বংশবৃদ্ধি করতে পারে। এর বংশবৃদ্ধি করার জন্য বা রিয়াক্টিভ সক্রিয় হওয়ার জন্য অন্য কোনো পরজীবী বা পোষকের আশ্রয় নিতে হয় না। দুটো ব্যাকটেরিয়ার নাম বলো। অ্যাজোটোব্যাক্টর, তারপরে সালমোনেলা টাইফয়েড, কি বলে ওটা হবে। আরো যেসব ব্যাকটেরিয়া আছে, মাইক্রোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস, ঠিক আছে, এসবগুলো বলে দেবে। তারপরে কৃত্রিম অক্সিন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদন করার পার্থেনোকার্পি দিয়েছিলাম। পার্থেনোকার্পি কি? তো কৃত্রিম অক্সিন বা জিববেরেলিনও হয় অনেক সময়, যে অক্সিন বা জিববেরেলিন হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজহীন ফল উৎপাদন। উদাহরণগুলো একটু দিয়ে দিতে পারো, যেমন আপেল, আঙুর, নাশপাতি। কলা, হ্যাঁ, কলা, কলা, আপেল, কলা। আপেল, আঙুর, নাশপাতি, কলা, এসব যে বীজহীন ফল উৎপাদন করার পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে কি, যে পার্থেনোকার্পি। কার্পি। আর দিয়েছিল হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। তো হিমোফিলিয়া কি, যে এক্স ক্রোমোজোমের ত্রুটির কারণে রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় ফ্যাক্টর প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন উৎপন্ন হয় না, ফলে ক্ষতস্থানে রক্ততঞ্চন ঘটে না, একে হিমোফিলিয়া বলা হয়। অর্থাৎ যেটা থ্রম্বোপ্লাস্টিন, যেটা একটা উৎপন্ন হয় রক্তরসের মধ্যে আমাদের থাকে, সেইখান থেকে Ca2++ থাকে, ক্যালসিয়ামও থাকে, যার প্রভাবে কি হয়, কোনো জায়গায় কেটে গেলে আমাদের তাড়াতাড়ি সেই জায়গাটা আবার রক্ত পড়া বন্ধ হয়, মানে জমাটটা হয়। কিন্তু এক্স ক্রোমোজোমের ত্রুটির কারণের জন্য এই জিনিসটা কি হয়, যে তঞ্চনের যে ফ্যাক্টরটা থ্রম্বোপ্লাস্টিন, সেটা উৎপন্ন হয় না, ফলে ক্ষতস্থানে তঞ্চন ঘটে না, মানে কেটে গেলে পরে রক্ত বন্ধ হতে চায় না, এটাকে বলা হচ্ছে কি, হিমোফিলিয়া। আর বর্ণান্ধতা কি? বর্ণান্ধতাটা এক্স ক্রোমোজোমের জন্যই। তো এক্স ক্রোমোজোমের ত্রুটির কারণে সাধারণত লাল ও সবুজ বর্ণ চেনার অসুবিধাকে বর্ণান্ধতা বলা হয়। এগুলোর ভাগ আছে, প্রোটোনোপিয়া বলে আছে। প্রোটোনোপিয়া অর্থাৎ লাল বর্ণ, লাল চেনার যে অসুবিধা, সেটাকে প্রোটোনোপিয়া বলা হয়। প্রোটোনিয়া প্রোটোনোপিয়া হচ্ছে লাল বর্ণ চেনার অসুবিধা। তারপর ডিউটোরোনোপিয়া, এত সব লিখতে হবে না। ডিউটেরোনোপিয়া, এটা সবুজ বর্ণ। আর আরেকটা সাধারণত হয়, সেটা ট্রাইটানোপিয়া বলা হয়, এটা নীল বর্ণ চেনার অসুবিধা, নীল বর্ণ চেনার। তবে এই দুটোই বেশি লাল সবুজ। সেই কারণের জন্য যারা ডিফেন্সে মেডিকেল টেস্ট দিয়েছে, দেখবে সেখানে ওই একটা বই থাকে, লাল সবুজ রঙের বিভিন্ন রং দিয়ে ছবি দিয়ে থাকে। তো ওইটা আমাদের অনেকের অসুবিধা হয়, এবং এটা যাদের অসুবিধা হয় তাদেরকে মেডিকেলে আনফিট করে দেয়। কোনটি কোন শ্রেণীর লিভার? ঠেলা গাড়ি, মানুষের বাহু, কলের হাতল। তো ঠেলা গাড়ি কোন শ্রেণীর লিভার? সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসের। তাহলে তৃতীয় শ্রেণীর লিভার। মানুষের বাহু, তৃতীয়। তৃতীয় শ্রেণী। মানুষের শ্রেণী। বাহু, চোয়াল, তারপর চিমটা, এগুলো সব কি, তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণী। তৃতীয়। কারণ এগুলো এদের যান্ত্রিক সুবিধা একের থেকে কম হয়, লেস দ্যান 1 হয়। কম। আর দ্বিতীয় শ্রেণীর যেগুলো হুম, যান্ত্রিক সুবিধা গ্রেটার দ্যান 1 হয় হুম। সর্বদা। আর যেটা কলের হাতল, ওটা প্রথম শ্রেণীর নাকি? প্রথম কলের শ্রেণী। হাতল প্রথম শ্রেণীর। হ্যাঁ, মাঝখানে আলম্ব আছে। হ্যাঁ, প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা যে কোনো হতে পারে, লেস দ্যান 1 হতে পারে, গ্রেটার দ্যান 1 হতে পারে, ইকুয়াল টু 1 হতে পারে। তো এগুলো আশা করি সব জানো, যারা প্রিলিমসের সময় ক্লাস করেছিল, ডিটেলসে ক্লাস করিয়েছিলাম এগুলোর সব। যে প্রথম শ্রেণীর লিভার কি, যে আলম্ব বিন্দুটা মাঝখানে থাকে, তাই তো, একদিকে থাকে বলবাহু আর একদিকে থাকে রোধবাহু। এবার যদি দেখো যে এই আলম্ব বিন্দু থেকে বলবাহুর ডিস্টেন্সটা বেশি হয়,
তাহলে যান্ত্রিক সুবিধা একের বেশি হবে। যদি দেখা যায় মাঝখানে হচ্ছে তাহলে সমান হবে, আর যদি দেখা যায় যে কম হচ্ছে তাহলে লেস দ্যান 1 হবে। তাই প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা যে কোনো হতে পারে, একের কম, একের বেশি, একের সমান হতে পারে। কিন্তু কলের হাতল যেটা, কলের হাতলের যান্ত্রিক সুবিধা কি একের থেকে বেশি। তড়িৎ প্রবাহ সংক্রান্ত তার আগে দিয়েছি কি 4টি হ্যালোজেন মৌলের নাম লিখো। কোনগুলি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন। ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টারিন। 4টি হ্যালোজেন মৌল উপর থেকে যদি বলি তাহলে হচ্ছে ক্লোরিন। দেখো এগুলো যদি লেখো, যদি দেয়ও পরীক্ষায়, তাহলে শুধু মাত্র চিহ্নগুলো লিখে দেবে না, অর্থাৎ বাংলায় বানান করে ওটা লিখবে আগে, যে ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন। এগুলো হ্যালোজেন মৌল। এদের বৈশিষ্ট্য কি, মানে কোথায় থাকে এরা? গ্রুপ 17 18 গ্রুপ নম্বর 17 আণবিক শ্রেণীতে। পর্যায় সারণী 17তম নম্বর শ্রেণীতে থাকে, তাই তো? 7A এদেরকে সামুদ্রিক 7A লবণও বলা হয়। আর একটা জিনিস কি হচ্ছে, এরা হাইলি রিঅ্যাক্টিভ, মানে সক্রিয় হয়, মানে এদের তড়িৎ ঋণাত্মকতা কি হয়, বেশি হয় হ্যালোজেন মৌলগুলো। এবং এদের মধ্যে সব থেকে যেটা, সরি ক্লোরিনটা আগে লিখে দিয়েছি, যাই হোক কোনো অসুবিধা নেই, যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মানে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হয়, ফ্লুরিনের বেশি। তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হয় যত মৌল আছে সমস্ত মৌলের মধ্যে, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তেমনি একইভাবে এরা যেমন তড়িৎ ঋণাত্মক, সেরকমই হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এরা যারা থাকে এরা হচ্ছে পজিটিভ তড়িৎ ধনাত্মক মৌল। এগুলো মানে সোডিয়াম হচ্ছে সব থেকে তড়িৎ ধনাত্মক, তারপরে হচ্ছে পটাশিয়াম। কোশ্চেন কি দিয়েছে যে অ্যামিটার, ভোল্টমিটার এবং ডায়নামোমিটারের কাজ লিখুন। তাহলে অ্যামিটার কি করে? তড়িৎ প্রবাহ মাপতে পারবে। তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ পরিমাপ করে। তাহলে যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করে। তারপরে আছে ভোল্ট মিটার। বিভব প্রভেদ। হচ্ছে বিভব ও, প্রভেদ। বিভব প্রভেদ কোন তড়িৎ বর্তনীর বিভব প্রভেদ পরিমাপ করে। আর একটা আছে ভোল্টা মিটার। ভোল্টা মিটার। তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় তাকে ওটা ভোল্টমিটার স্যার বলে। তড়িৎ বিশ্লেষণ স্যার যে পাত্রে করা হয়ে থাকে ওটা ওখানে থাকে ভোল্টামিটার। তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয়। এক্সাম একটু দেখে নেবে আকার না কি আছে, এটা হচ্ছে শুধু ভোল্ট মিটার, এটা হচ্ছে ভোল্টা মিটার। আর একটা আছে গ্যালভানোমিটার, এটা আগে বলে দিই তারপরে বলছি কি। আর একটা কি দিয়েছিলাম যে ডাইনামোমিটার। ডাইনামোমিটারের কাজ টর্ক পরিমাপ করে। হ্যাঁ টর্ক পরিমাপ করে। হ্যাঁ যন্ত্রের বা মোটরের টর্ক, শক্তি বা কার্যক্ষমতা, এফিসিয়েন্সি। আর আছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার হচ্ছে তড়িৎ প্রবাহ পরিমাপ করে, তড়িৎ প্রবাহ পরিমাপ করে না, বা হচ্ছে এটা তড়িচালক বল। হ্যাঁ বর্তনী মুক্ত অবস্থায় মানে তড়িৎচালক বল পরিমাপ করে। বা পরিচালক সূক্ষ্ম বল, স্যার। তড়িৎ প্রবাহের উপস্থিতি। মানে জাস্ট তড়িৎ প্রবাহের মধ্যে হচ্ছে কিনা সেই জিনিসটা জানাই, বা সূক্ষ্ম তড়িৎ প্রবাহ। আর এটা কত অ্যাম্পিয়ার হচ্ছে কি সেই পরিমাপটা করে অ্যামিটার। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের দুটি পার্থক্য লিখুন উডে ডেসপ্যাচ নীতি। এটা লিখিনি, আমি শুধু আলোচনা করছি, তোমরা নিজেরা কেউ লিখলে বলো শুনি। কিন্তু দেখো যে বিস্তারিত আলোচনা করেছে ঠিক আছে, তো নাম্বার যেমন দেওয়া থাকবে ঠিক আছে, সেই ভিত্তিতে আমাদেরকে কিন্তু লিখতে হবে। শুধু যদি দুটো পার্থক্য বলা হয়, দুটো আমি পার্থক্যই লিখবো, মানে টু দা পয়েন্টই শুধু লিখবো, ঠিক আছে, বেশি বিস্তারিত লিখবো না।
তাহলে 1 নম্বর স্যার যেটা স্যার দিয়েছে আমি একটা বলবো। হ্যাঁ বলো। হ্যালো। হুম হুম স্যার, জৈন ধর্ম ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নয়। আর বৌদ্ধ ধর্ম হচ্ছিল ঈশ্বরের অস্তিত্বে দুটাই ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নয়, কিন্তু জৈন ধর্ম আত্মার অস্তিত্বে বিশ্বাসী, বৌদ্ধ ধর্ম আত্মার অস্তিত্বে বিশ্বাসী নয়। জৈন ধর্ম পুনর্জন্মে বিশ্বাস করে, বৌদ্ধ ধর্ম যেমন পুনর্জন্মকে বিশ্বাস করে না।